বাংলাদেশ সহ ৭৫টা দেশের মার্কিন ভিসা প্রক্রিয়া আপাতত স্থগিত করা হয়েছে। গতকাল দুজন সাবেক মার্কিন কূটনীতিক যমুনায় গিয়ে ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন এবং সেখানে বেশ কিছু হটটক হয়েছে। আজকে এই দুটো বিষয় নিয়ে কথা বলবো। প্রথমেই কথা বলছি যে মার্কিন ভিসা প্রক্রিয়া স্থগিত করার এই যে বিষয়টা, এটা কি আসলেই সত্য কিনা নাকি এটা গুজব, এটা নিয়ে আমি একটু শুরুতে কথা বলবো। কারণ অনেকেই আজকাল যেটা দেখি যে অনেক বিষয়ই আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে একটু জানতে চান ঘটনাটা কি হয়েছে। তো আমেরিকান ভিসা যেটা, একটা কমন প্রশ্ন ছিল যে যাদের অলরেডি আমেরিকান ভিসা আছে তাদের কি হবে। তাদের কিছুই হবে না। যাদের অলরেডি আমেরিকান ভিসা আছে তাদেরটা অ্যাজ ইউজুয়াল তারা সেটা ব্যবহার করতে পারে। এর বাইরে এই যে ৭৫টা দেশ, এই দেশগুলোর তালিকা আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেই আফ্রিকার সেই যুদ্ধ পীড়িত দেশ, মঙ্গা পীড়িত, দারিদ্র পীড়িত দেশ, আমাদের বাংলাদেশের পাশাপাশি মিয়ানমারও সেখানে আছে, ইরান আছে। তো এরকম নানান দেশ আছে, কিন্তু এর মধ্যে বাংলাদেশের অন্তর্ভুক্তিটা আমাদের জন্য বেদনার। যে দেশটা আহ, মানে রাইজিং ছিল, ইকোনমিক্যালি সোশ্যালি সব দিক দিয়ে উন্নতির দিকে যাচ্ছিল, হঠাৎ করে সেই দেশটা এই ইউনুস ম্যাজিকের পাল্লায় পড়ে, এবং বিশেষ করে আমেরিকা যখন আমাদের এই ধরনের তালিকাভুক্ত করে তখন আমরা কষ্ট পাই। কারণ আমাদের অনেকেরই ধারণা ছিল যে ডক্টর ইউনুস তিনি তো আমেরিকার পাপেট, সুতরাং ডক্টর ইউনূস ক্ষমতায় থাকা মানে আমেরিকা দুহাত উজাড় করে আমাদের দেবে। কিন্তু আমরা দেখছি যে আমাদের সবচেয়ে বেশি নিংড়ায় নিচ্ছে আমেরিকা। যাই হোক, যে ভিসার বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে আসলে কি সব ভিসা প্রক্রিয়া স্থগিত, সেটা নিয়ে একটা কনফিউশন ছিল। এই মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে এই স্টেটমেন্টটা ইস্যু করা হয়েছে যে ৭৫টা দেশের ভিসা প্রক্রিয়া, এই ভিসাটা আসলে ইমিগ্রেশন রিলেটেড ভিসা, অর্থাৎ যারা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন, বা একসময় ডিবি ভিসা ছিল, যে এখন তো আর বাংলাদেশের জন্য বোধহয় ডিবি ভিসা নাই, কিন্তু অন্য অন্য দেশের আছে, বা ফ্যামিলি ইমিগ্রেশন, ফ্যামিলি মাইগ্রেশন ভিসা, এই ভিসাগুলোর আপাতত প্রসেসটা টেম্পোরারিলি বন্ধ করা হয়েছে। কিন্তু এর পাশাপাশি ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা, মেডিকেল ভিসা, কনফারেন্স ভিসা, এগুলো অ্যাজ ইউজুয়াল থাকবে, এবং কয়েকটা ভিসার সাথে আবার বন্ড মানি যোগ হয়েছে, সেটা ঠিক আছে। কিন্তু এই যে যারা দীর্ঘমেয়াদে আমেরিকায় থাকার জন্য ভিসা অ্যাপ্লাই করবেন, সেই ইমিগ্রেশন ভিসার প্রসেসটা এই ৭৫টা দেশের জন্য স্থগিত করা হয়েছে। যে কারণটি তারা দেখিয়েছে, আপনারা কয়েকদিন আগে দেখেছিলেন যে ট্রাম্পের ট্রুথ অ্যান্ড সোশ্যাল, সেখানে তিনি একটা লিস্ট দিয়েছিলেন যে আমেরিকায় যেসব দেশের অভিবাসীরা থাকে তাদের কোন কোন দেশের অভিবাসীরা কত পার্সেন্ট আমেরিকান সরকারের গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট, যেটাকে বলে যে জীবন যাপনে গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স বা সরকারি সহায়তা গ্রহণ করে থাকে। সেই তালিকার শীর্ষে আছে ভুটান, ১৯তম তালিকায় আছে বাংলাদেশ, প্রায় ৫৮% অভিবাসী, তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আমেরিকান সরকারের বিভিন্ন অ্যাসিস্ট্যান্স গ্রহণ করে। এই তালিকাটি যখন ট্রুথ সোশ্যালে ট্রাম্প দিয়েছিলেন তখনই আমরা বুঝেছিলাম যে এর সাথে কিছু একটা আসতেছে। এই তালিকাটা কিন্তু আমেরিকান গভর্নমেন্টের কোনো সেন্সাস থেকে বা ডেমোগ্রাফিক হেলথ সার্ভে থেকে পাওয়া না, এটা আমরা ট্রুথ অ্যান্ড সোশ্যাল ট্রাম্পের থেকে পেয়েছি। এবং ট্রাম্প যেটা বলতে চাচ্ছেন সেটা হলো যে এই যে অভিবাসীরা আসে এবং এসে এরা মার্কিন গভর্নমেন্টের অ্যাসিস্ট্যান্স গুলা ব্যবহার করে, এরা ব্যবহার করার ফলে প্রকৃত মার্কিনী নাগরিক যারা, তারা গভর্নমেন্টের অ্যাসিস্ট্যান্স কম পায়। এটা ছিল ট্রাম্পের লজিক, এবং এই লজিক দেখেই এই স্টেট ডিপার্টমেন্ট থেকে এই ৭৫টা দেশের ইমিগ্রেশন রিলেটেড ভিসা প্রসেসটা আপাতত স্থগিত করা হয়েছে। কিন্তু এই যে ট্রাম্প যে বলেছেন যে মূল মার্কিনীরা বঞ্চিত হচ্ছে অভিবাসীদের কারণে, কিন্তু গত বছর ফেব্রুয়ারিতে একটা রিসার্চ শো করছে যে মার্কিনীরা অভিবাসীদের চাইতে অন্তত ২৫% বেশি তারা গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স ইউজ করে। সুতরাং ট্রাম্প যে কেবলমাত্র অভিবাসীদের উপরে দোষ চাপাচ্ছে, এটা কিন্তু মানে রিসার্চ বেসড ফাইন্ডিংস সাপোর্ট করে না। প্রথম দফায় যখন ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন তখন তিনি কিন্তু বলেছিলেন যে
আমেরিকার ডেভেলপমেন্ট বা আমেরিকার অনেক কিছুতেই ইমিগ্রেন্টদের অনেক কন্ট্রিবিউশন রয়েছে, যেটার বিরুদ্ধে তিনি রয়েছেন এবং যেটা তার পলিটিক্যাল কমিটমেন্ট ছিল ইল্লিগাল ইমিগ্রেশনে নিয়ে কারো কোনো আপত্তি নেই। কিন্তু এবার ক্ষমতায় এসে তিনি একেবারে এই ইমিগ্রেশনের বিরুদ্ধে এত স্ট্রিক্ট একটা অবস্থা নিয়েছেন যে এই তিনি ক্ষমতা নিয়েছেন 1 বছরও হয়নি, এর মধ্যে 1 লাখের বেশি ভিসা অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে। 6,05,000 অবৈধ অভিবাসীকে আমেরিকার থেকে ফেরত পাঠানো হয়েছে। 25 লাখ অভিবাসী নিজ দায়িত্বে আমেরিকা ছেড়ে চলে গেছে। সো আমেরিকা এটা নিয়ে একটা খুবই উত্তেজনা চলতেছে। তো এই অবস্থায় বাংলাদেশ এই তালিকায় ঢুকে গেছে। সুতরাং যারা ইমিগ্রেশন রিলেটেড ভিসা অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন তাদের জন্য আপাতত অপেক্ষা করা ছাড়া কিছু নেই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বাংলাদেশের বাঙ্গি মিডিয়ায় কোনো কিছু দেখলেই বিশ্বাস না করে চেষ্টা করবেন যে আমেরিকান রিলেটেড মূল সংবাদ মাধ্যম বা মূল ওয়েবসাইটে কি ইনফরমেশন দেওয়া আছে। আমি আশা করি যে এই যে সাময়িকভাবে প্রক্রিয়াগুলো স্থগিত করা হয়েছে এগুলো আস্তে আস্তে স্বাভাবিক হবে। তবে ডক্টর ইউনূস যতদিন থাকবে ততদিন শুধুমাত্র আমেরিকা নয়, সারা পৃথিবীতে বাংলাদেশের ইমেজ কিন্তু তলানিতে চলে গেছে। যে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেলে আমরা তাদের টাকা ধার দিয়েছিলাম, সেই শ্রীলঙ্কায় বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা ছিল, সেটা পর্যন্ত স্থগিত করা হয়েছে। বালিতে অন অ্যারাইভাল ভিসা ছিল বাঙালিদের জন্য, সেটা পর্যন্ত স্থগিত করা হয়েছে। অস্ট্রেলিয়ায় বাঙালিদের জন্য স্টুডেন্ট ভিসা আগে লেভেল 1 ছিল, এখন লেভেল 3-তে অনেক বেশি কঠিন করা হয়েছে। নেদারল্যান্ডসের একটা ইউনিভার্সিটিতে দেখলাম তারা জানিয়ে দিয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি কোনো স্টুডেন্টদের তারা ভর্তি করবে না। ইউকের অনেকগুলো ইউনিভার্সিটিতে এই স্টুডেন্টদের জন্য ভর্তি বন্ধ। তার মানে শুধু আমেরিকায় যে আমাদের ছাই দিয়ে ধরছে তা না, ইউনূসের ম্যাজিক দেখে ক্লান্ত সারা পৃথিবী বাঙালিদের সব মোটামুটি ছাই দিয়ে ধরছে এবং আমাদের সামনে আরো দুর্দিন অপেক্ষা করছে। যাই হোক, এটির পরে আর যেটি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটি হলো যে গতকাল এই আপনারা দেখেছেন যে যে দুজন মার্কিন কূটনীতিবিদ তারা ট্রাম্প প্রশাসনে আগে কাজ করেছেন, কিন্তু তারা প্রভাবশালী এবং এখনো তারা কিন্তু জড়িত, এবং তাদের মধ্যে একজন আবার ট্রাম্পের সাথে পারিবারিকভাবে ঘনিষ্ঠ। তারা হলেন সাবেক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অফ স্টেট আলবার্ট গম্বিস এবং সাবেক অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মর্স ট্যান। এই দুজন যমুনায় দেখা করেছে এবং বাংলাদেশের ব্যাপারে ভারতের যে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গার্ড তিনিও কিন্তু গ্র্যাজুয়ালি ইনভলভ হচ্ছেন এবং এই এই দুজনরা কথা বলেছেন। আপনারা জানেন যে জাতিসংঘ এবং অন্যান্য দেশ, ভারত, এরা চেয়েছিল যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ রাজনৈতিক এনভায়রনমেন্ট তৈরি হোক এবং যে কারণে তারা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে সবার মধ্যে একটা সম্প্রীতি গড়ে তোলার কথা বলছিলেন এবং এই লক্ষ্যেই কিন্তু সাবেক প্রধান বিচারপতি এবং আইন উপদেষ্টা এই দুজন কিন্তু দক্ষিণ আফ্রিকায় গিয়ে তারা দেখে এসেছেন সেখানে কিভাবে নেলসন ম্যান্ডেলা কারামুক্তির পরে তারা সেখানে যে শ্বেতাঙ্গ শাসকরা ছিলেন তাদের সাথে কিভাবে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে সবাই মিলেমিশে কাজ করেছেন, সেই অভিজ্ঞতা নিয়ে এসেছে। কিন্তু বাংলাদেশে তার কোনো রিফ্লেকশন দেখেনি। তো এই দুজন কূটনীতিবিদ তারা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন সম্পর্কে জিজ্ঞেস করা মাত্রই ডক্টর ইউনূস কিন্তু একদম তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন এবং গত 17 মাসে বাংলাদেশে যেভাবে মব সন্ত্রাস, খুন, অত্যাচার, নির্যাতন, ধর্ষণ, চাঁদাবাজি চলেছে তাতে বাংলাদেশের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন তো দূরের কথা, কত বছর যে এই ক্ষত আমরা বহন করে বেড়াবো সেটা আল্লাহই জানে। এর বাইরেও যেটা আপনারা জানেন না সেটা হলো এই দুজন কূটনীতিবিদ তারা ডক্টর ইউনূসকে বলেছিলেন একটা ইনক্লুসিভ ইলেকশনের আয়োজন করতে। ডক্টর ইউনূস এটা করতে রাজি না, বরং তিনি খুবই ক্ষুব্ধ ছিলেন কালকে এই কথাগুলো শুনে এবং তখন কূটনীতিবিদরা জিজ্ঞেস করছিলেন যে এটা কি আপনার পার্সোনাল প্রবলেম। তো ডক্টর ইউনূস বলছে যে সে 12 তারিখেই নির্বাচন করবে, কেউ ঠেকাইতে পারবে না, একদিন আগেও না একদিন পরেও না। কিন্তু এই কূটনীতিবিদ বলেছেন যে ইনক্লুসিভ নির্বাচন যদি আপনি না দিতে পারেন তাহলে আপনি চলে যান, নতুন কেউ এসে এই অ্যারেঞ্জমেন্টটা করুক। তাতে ডক্টর ইউনূস আরো ক্ষেপে গেছে। তখন ডক্টর ইউনূসকে তারা বলেছেন যে আপনি তো এমনি 1 মাস পরে চলে যাবেন নির্বাচন হলে, এবং আপনার এখন যেতে সমস্যা কোথায়। ডক্টর ইউনূসের উপরে কিন্তু আন্তর্জাতিক চাপ বাড়ছে। যে বিশ্ব ডক্টর ইউনূসের নামে মুগ্ধ ছিল তারা ডক্টর ইউনূসের প্রকৃত স্বরূপ দেখে
অনেকেই ভীষণ হতাশ, এবং আমি জানি যে শুধুমাত্র এই দুজন মার্কিন কূটনীতিবিদ না, আরো অনেক প্রাক্তন কূটনীতিবিদই এখন কথা বলছেন, কারণ তারা অনেকেই শেখ হাসিনার আমলে শেখ হাসিনার সাথে কাজ করেছেন, বাংলাদেশে পজিশন ছিলেন। তো তারা এখন দেখছেন যে একটা সাজানো গোছানো বাগান কিভাবে ধ্বংস হয়ে গেছে এই জুলাই আগস্টের কিছু জঙ্গি এবং এই আর্মির একটা বিপদগামী অংশের কুর মাধ্যমে। সুতরাং এখন কিন্তু বাংলাদেশের উপরে একটা আন্তর্জাতিক চাপ বাড়ছে, সাবেক কূটনীতিকরা অনেক সক্রিয় হয়েছে। আমাদের যে সম্প্রতি মার্কিন কূটনীতিবিদ এসেছেন, তিনি একটি রাজনৈতিক দলের এক নেতার সাথে মিটিং করেছেন। সো এই বিষয়গুলো হলো ডেভেলপমেন্ট। এখন দেখা যাক যে এই আন্তর্জাতিক চাপটা ডক্টর ইউনূস কিভাবে সামলান। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। নির্বাচন নিয়ে এরই মধ্যে বেশ রকম প্রশ্ন উঠেছে দেশে বিদেশে সব জায়গাতে, সেটা আমরা দেখছি। আমরা দেখেছি সম্প্রতি বাহরাইন এবং ওমানে ব্যাস্টল যে ব্যালট পেপারের যে পোস্টাল ব্যালট রয়েছে সেটি নিয়ে বেশ সমালোচনা তৈরি হয়েছে। বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে গিয়ে এর প্রতিবাদ জানিয়েছে এবং একটি বিশেষ দলের কাছে এমন পোস্টাল ব্যালট কিভাবে গেল সেটি নিয়ে তারা প্রশ্ন তুলেছে। অর্থাৎ নির্বাচনী প্রক্রিয়ায় যেটি বলা হচ্ছিল যে কোনো একটি কারণ সামনে চলে আসবে, ঠিক তেমনি নির্বাচন পেছানোর যে একটি বিষয় সংসদীয় নির্বাচন সেটির একটি আলামত মোটামুটিভাবে কিন্তু শুরু হয়ে গেল। এটি নিয়ে একটি সরকারও বেশি বিপাকে পড়েছে এবং একটি প্রশ্নবিদ্ধ অলরেডি হয়ে গেছে। এখন সরকারের সমাধান কিভাবে করবে আপনারা জানেন, সেটি নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। আমরা জানি জামাত থেকে শেষ মুহূর্তে চোরমনাই পীর বের হয়ে গেছে এবং এরই মধ্যে যেটি আলোচনা এসেছে যে শেখ হাসিনা যেই সরকারের কাছে যে অনানুষ্ঠানিক যে একটি বার্তা দিয়েছেন যে নো ভোট নো ভোট, সেটি নিয়ে ফাইনাল যে চূড়ান্ত বার্তা, অর্থাৎ ব্যালটে যদি নৌকা না থাকে তাহলে কিছুতেই ভোট অনুষ্ঠিত হতে দেবে না আওয়ামী লীগ এবং সেই নির্বাচনে কড়া পাহারায় রাখবে আওয়ামী লীগের সমর্থকেরা, এমনটি জানিয়েছে। নির্বাচন বর্জনের পাশাপাশি এরই মধ্যে আপনারা জানেন যে মার্কিন দুই কূটনীতিকের প্রশ্ন ছিল ক্ষমা চাওয়ার বিষয় নিয়ে, রিকনসিলিয়েশনে, সেটি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে যদি আওয়ামী লীগ ক্ষমা চায় তাহলে রাজনৈতিক সমঝোতার বিষয়টি আলোচনায় আসতে পারে। তো পুরোপুরি বলতে পারেন যে আওয়ামী লীগের ফেরার পথ যেটি সুগম হচ্ছে। আমরা জানি যে তারেক রহমানের সাথে বৈঠকেও এ বিষয়ে নিয়ে বিভিন্ন দলের সাথে নিয়ে আলোচনা বা চলছে। তারেক রহমানের কাছেও ইন্ডিয়ান প্রেসক্রিপশন নিশ্চয়ই আছে যে কিভাবে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো যায়। এমন মুহূর্তে ঠিক আসলে খুব সহসাই যে রাজনীতিতে আওয়ামী লীগের ফেরা এবং নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি আসবে সেটি স্পষ্ট হয়ে উঠছে, যেটি ডে বাই ডে একটির পর একটি জিনিস প্রোগ্রেসে আসছে। আপনারা লক্ষ্য করবেন যে সরকারের, আমরা জানি যে নির্বাচনের যেটি এই বর্তমান সরকার এটিকে তত্ত্বাবধায়ক সরকারের রূপ দেওয়ার একটি চেষ্টা চালাচ্ছে, যেটি এরই মধ্যে আমরা বলেছি যে বদিউল আলম মজুমদারের মুখ থেকে এর মধ্যে বের হয়ে গেছে। আর আজকে যেটির আলামত আপনারা দেখতে পেলেন যে বিমানের যে পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে সেখানে ডক্টর খলিলুর রহমান সহ আরও দুজন উপদেষ্টার সাথে অন্তর্ভুক্ত হয়েছেন, যেখানে ভোটের বাকি 1 মাসেরও কম সময়, সেখানে এমন নিয়োগ এরই মধ্যে সবার মধ্যে প্রশ্ন তুলেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিভাবে মার্চ মাসে জাপানে যাবেন, কোন প্রোটোকলে, সেটি নিয়েও কথা উঠছে। কাজেই নির্বাচন যে বিলম্বিতের যে কিছু আলামত সেটি কিন্তু বোঝাই যাচ্ছে এবং আওয়ামী লীগের ফেরার পথ যে সুগম হচ্ছে সেটিও কিন্তু ক্রমশ আমরা দেখতে পাচ্ছি যে স্পষ্ট হচ্ছে। কাজেই এখন পুরো সমীকরণ যে কিভাবে আওয়ামী লীগ নির্বাচনের প্রক্রিয়ায় যুক্ত হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনায় সেটি নিয়ে আপনারা দেখেছেন যে রাষ্ট্রপতির সাথে প্রধান বিচারপতির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ বেশ কিছু পাইপলাইনের যে বিষয়গুলো সেগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তবে যেভাবেই হোক বাস্তবায়ন, আমরা জানি যে 20 জানুয়ারি নির্বাচনী যেই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। কাজে এর মধ্যে পুরো প্রক্রিয়াগুলো এসে একটি দৃশ্যমান হবে বলে অনেকে মনে করছে। বিদেশি কূটনীতিকরা ছোটাছুটি করছে। আমরা দেখছি যে ভারত, চীন তারা বরাবরই রয়েছে, বিশ্বের অন্যান্য দেশও রয়েছে সেখানে। এখন যেহেতু পোস্টাল ব্যালটের বিষয়টি সামনে চলে এসেছে এবং এটি যেহেতু প্রশ্নবিদ্ধ অলরেডি বলছে,
ফলে এটিকে একটি কারণ হিসেবে দেখিয়ে কিভাবে ভোটটিকে আর একটু পিছিয়ে নিয়ে যে তখন অন্তর্ভুক্ত সরকার বা অন্য কোনোভাবে অন্তর্ভুক্ত করে আওয়ামী লীগের রাজনীতির পথ সুগম হয় কিভাবে, এবং সেক্ষেত্রে কিভাবে আওয়ামী লীগ সহ একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রসঙ্গে আসে সেটি দেখার বিষয়। এরই মধ্যে খবরের প্রকাশ যে যুক্তরাজ্যের আদালতে ইংল্যান্ডের যে আদালত, ইংল্যান্ডের যেই সংসদীয় ব্যবস্থা সেখানে এই নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশের যদি একটি বৃহৎ রাজনৈতিক দল নির্বাচন হয় সেক্ষেত্রে যেহেতু ইংল্যান্ড গণতান্ত্রিক একটি দেশ, তারা এই নির্বাচনকে তারা সমর্থন দেবে না, এমন একটি খবর আমরা দেখতে পাচ্ছি। ফলে দেখা যায় বহির্বিশ্ব একটি প্রশ্নবিদ্ধ যাতে না হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস সেদিকেও চেষ্টা করছেন। তবে ঘটনাপ্রবাহ যেভাবে একটির পর একটি আগাচ্ছে এবং শেখ হাসিনার যে চূড়ান্ত বার্তা নো ভোট সেটিও সরকারকে বেশ শেষ সময় এসে চাপে ফেলে দিয়েছে, এবং পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিকদের চাপ। ফলে বলাই যায় যে আওয়ামী লীগ খুব সহসাই ফিরছে রাজনীতিতে, এবং আওয়ামী লীগ সহ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথ তৈরিটি বেশ দৃশ্যমান হচ্ছে তা খুব অল্প কিছুদিনের মধ্যেই।